এদিকে সংসদ ভবনে জঙ্গি হামলার আশঙ্কা, ভয়ে কাঁপছে বিএনপি সরকার। দুপুর পরে 2 কোটি কর্মী নিয়ে ঢাকা দখলের ঘোষণা দিল আওয়ামী লীগ। ইউনূস প্রশাসনের অধীনে দেশ যখন এক দেশ জঙ্গিতে চারণভূমিতে পরিণত হয়ে গিয়েছিল এবং তার ফলাফল এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জঙ্গিদের টার্গেট কি শুনুন। জাতীয় সংসদ ভবন, পুলিশ, সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়। সেই 2001 শেখ হাসিনা সরকারের সময় যখন বিভিন্ন জঙ্গিদের ধরা হতো তখন কিন্তু বলা হতো শেখ হাসিনা এগুলো নাকি নাটক করছে, কিন্তু আজকে দেখেন সেই ঘটনা কিন্তু বাংলাদেশে যে জঙ্গির উত্থান আছে এবং জঙ্গিদের অবস্থান রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। জাতীয় সংসদ, পুলিশ ও সেনা দপ্তর সহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গি হামলার আশঙ্কা করছে বাংলাদেশের পুলিশ। এই হামলা করতে পারে চাকরিচ্যুত 2 সেনা সদস্য। এমন হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে সতর্ক করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট 14টি দপ্তরে একটি চিঠি দেওয়া হয়েছে। তাহলে কি ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি সরকারকে বিপদে ফেলার নতুন কোনো ছক আঁটা হচ্ছে? এর আগে নর্থ ইস্ট নিউজ যেটা বলতে চেয়েছিল যে -2 ফর্মুলা আদতে বাস্তবায়ন করার চেষ্টা, যেটা 2007 থেকে 111-এর সময় থেকে চেষ্টা শুরু হয়েছিল, সেই চেষ্টা 24-এ বাস্তবায়ন করার চেষ্টা আবারও শুরু হয়েছে। সেখানে -1 কমপ্লিট হয়েছে, এবার -2 মিশনে রয়েছে সেই একই গোষ্ঠী। দেশ অস্থিতিশীল করে ফেলার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় করতে পারে, তবে এটা মানে সময় আর বেশি দিন নাই, খুব সহসাই কত বড় কিছু ঘটবে। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি পুরোপুরি ভাইরালভাবে সাজানো হয়েছে, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। দর্শক, আজকের কিছু উত্তেজনাপূর্ণ ঘটনা নিয়ে আজকের পুরো ভিডিওটি সাজানো হয়েছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। বিএনপি বা তারেক রহমান আজ যাদেরকে গুপ্ত বলছেন তাদেরকে নিয়েই 2024 সালে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন বলে আমরা আপনারা সবাই জানি। আজকে যখন তারাই বিএনপির প্রতিদ্বন্দ্বী, তখন তাদেরকে গুপ্ত বলে উপহাস করা হচ্ছে। এটাই রাজনীতি, এটা বাস্তবতা। আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলে এরা হেলমেট বাহিনী হয়ে ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগ তথা আওয়ামী লীগকে মানুষের সামনে ভয়ঙ্কর প্রমাণ করায় সফলতা অর্জন করেছিল। আর জুলাই সন্ত্রাসে এরাই ছিল মুখ্য চরিত্র। তারপর তো এই সন্ত্রাসীরাই ইউনূসকে সামনে রেখে দল গঠন করা থেকে শুরু করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস দখল, ডাকসুর মাকসুর সবকিছু দখল করে এখন তারা সংসদ দখল করেছে। ফলে এরা আর গুপ্ত কোথায় থাকলো বলুন তো? তারেক রহমান এদেরকে গুপ্ত বলে হাসছেন, কিন্তু এরাই তাকে ক্ষমতায় বসিয়েছে, এরাই তাকে বাংলাদেশে এনেছে, 21শে আগস্টের মামলা থেকে মুক্তি দিয়েছে। গুপ্তদের দান কি তারেক রহমান অস্বীকার করতে পারবেন? পারবেন। তিনি যখন সংসদে বসে জামায়াত শিবিরকে গুপ্ত বলে সমালোচনা করেন, তখন ভোলেন না যে এই গুপ্ত শক্তিগুলোই তার রাজনৈতিক উত্থানের মূল ভিত্তি। 2024 সালে তথাকথিত জুলাই অভ্যুত্থানের পর থেকে জামায়াত ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বিএনপির উচ্চকণ্ঠ হওয়া বেড়েছে, কিন্তু এই উচ্চকণ্ঠ হওয়ার পেছনে কোনো নৈতিক অবস্থান নেই, আছে কেবল রাজনৈতিক স্বার্থ। কারণ তারা একই। তথাকথিত জুলাই সন্ত্রাস শুরু হওয়ার পর আওয়ামী লীগ জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু ক্ষমতা পেয়েই আওয়ামী লীগের সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগকেই উল্টো নিষিদ্ধ করা হয়। এই যে পট পরিবর্তন, এর সুযোগ নিয়ে শিবির আত্মপ্রকাশ করে ভয়ঙ্কর ভাবে। ডাকসু নির্বাচনে বড় ধরনের সাফল্য অর্জন করে, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে, রাজশাহীতে কোথায় নেই, মানে ছাত্রদল উধাও হয়ে যায়। ডাকসুর ভিপি সাদেক কায়েম, যিনি একসময় ছাত্রলীগের মিছিলে হাঁটতেন, আজ তিনি শিবিরের ব্যানারে নির্বাচিত সভাপতি। ডাকসুর জিএস SM ফরহাদ, তিনিও ছাত্রলীগের একই কমিটিতে ছিলেন, মানে একটি কমিটিতে ছিলেন, এখন তারা শিবিরের মুখপাত্র। এই পরিচয় পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে একটি কৌশলপূর্ণ রাজনৈতিক রূপান্তর, যেখানে গুপ্ত থাকার অভিযোগ আসলে একটি প্রচার কৌশল ছিল তাদের। গুপ্ত শব্দটি রাজনৈতিক অস্ত্রে পরিণত করতে চাচ্ছে বিএনপি। সম্ভব নয়। ছাত্রদল বলছে শিবির গুপ্ত রাজনীতি করে, তাদের নেতাদের পরিচয় গোপন রাখে, তারা ছাত্রলীগের ভিতর ঢুকে নির্যাতন করেছে, কিন্তু আমরা সবাই জানি। গুপ্ত থাকলো কোথায়? কিন্তু এই অভিযোগের পেছনে লুকিয়ে আছে ছাত্র দলের নিজস্ব রাজনৈতিক ব্যর্থতাও। তারা ক্যাম্পাসে নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে, ফলে তারা এখন গুপ্ত শব্দকে হাতিয়ার করে শিবিরকে ঘায়েল করার চেষ্টা করছে। আর শিবিরও এই আক্রমণের জবাব দিচ্ছে রামদা, কুড়াল, চাঁদাবাজ এসব ট্যাগ দিয়ে। এই পাল্টাপাল্টি আক্রমণে ক্যাম্পাস এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। চট্টগ্রাম সিটি কলেজে শুরু হওয়া এই বিতর্ক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, সিলেট সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেয়ালে দেয়ালে গুপ্ত এবং রামদা দল লেখা, ককটেল বিস্ফোরণ, ধারালো অস্ত্রে হামলা, এসব এখন
প্রতিদিনের ঘটনা। সংসদেও এই বিতর্ক পৌঁছে গেছে। সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা একে অপরকে দোষারোপ করছেন। সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়া হুঙ্কার দিয়ে বলেছেন বিরোধী দল সরকারকে নাজেহাল করতে চক্রান্ত করছে। আর জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন সংসদে হুমকির ভাষা ব্যবহার করা হচ্ছে, যা সংসদীয় আচরণের পরিপন্থী। আহা, কি কথা! কিন্তু এই বাকযুদ্ধের পেছনে লুকিয়ে আছে একটি গভীর রাজনৈতিক সংকট, যেখানে ক্ষমতাসীন দল এবং এই তথাকথিত বিরোধী দল উভয়ই ছাত্র রাজনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, কিন্তু ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। গুপ্ত শব্দটি আসলে একটি রাজনৈতিক প্রতারণার মুখোশ। যারা একসময় ছাত্রলীগের ভিতরে ঢুকে নির্যাতন করেছে তারাই আজ শিবিরের ব্যানারে নির্বাচিত। এই যে গুপ্ত বলাটা একটা দ্বিচারিতা হয়ে গেল। এই দ্বিচারিতার মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে আজ একটি গভীর সংকটে ফেলে দেওয়া হচ্ছে। 1997 সালে মুক্তি পাওয়া একটি হিন্দি সিনেমার নাম ছিল গুপ্ত, দ্য হিডেন ট্রুথ। বলিউড ইতিহাসের অন্যতম সেরা সাসপেন্স থ্রিলার সিনেমা হিসেবে এটি পরিচিত। রাজীব রায় পরিচালিত এই সিনেমাটি তার টান টান উত্তেজনা, চমৎকার সঙ্গীত এবং অভাবনীয় ক্লাইম্যাক্সের জন্য আজও দর্শকদের মনে গেঁথে আছে। সিনেমাটির কথা অনেকের মনে না থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে বেশ ক্লাইম্যাক্সপূর্ণ শব্দ হলো গুপ্ত। বলা যায় গুপ্ত নিয়ে তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল আর বিরোধী দল জামাতের ছাত্র সংগঠন শিবিরের মধ্যে গত কয়েকদিনে বেশ কয়েক দফা চট্টগ্রাম ও ঈশ্বরদী সহ দেশের কয়েকটি জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে। সবশেষ 23 এপ্রিল রাতে রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হয়েছেন ডাকসুর নেতা এবি জুবায়ের ও মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। ছাত্রদলের নেতা কর্মীরা এই হামলা করেছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির। প্রশ্ন হলো, আওয়ামী লীগ সরকার পতনের পর বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি ও জামাত যেমন ছিল মাসতুতো ভাই, তেমনি শিবির ও ছাত্রদলের মধ্যে ছিল ব্যাপক হৃদ্যতা। আবার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামাত বিএনপির যে হৃদ্যতা দেখা গিয়েছিল তাতে এখনো অনেকে প্রশ্ন তোলেন সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে যে দ্বন্দ্ব দেখা যায় সেটি আসলে মেকি বা লোক দেখানো কিনা। অবশ্য 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে বারবার আলোচনায় এসেছে গুপ্ত শব্দটি। এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও বিরোধী পক্ষকে গুপ্ত বলে কটাক্ষ করা শুরু করেছিলেন নির্বাচনী প্রচারের সময় থেকেই। কিন্তু প্রশ্ন হলো, সেই গুপ্ত নিয়ে হঠাৎ করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তপ্ত হয়ে উঠেছে কেন? সরকার পক্ষের কেউ কেউ অবশ্য প্রশ্ন তুলেছেন, গুপ্ত বললে জামাত শিবির এতটা খেপেই বা যায় কেন? তার চেয়েও বড় প্রশ্ন, সরকার ও তার বিরোধী ছাত্র সংগঠনগুলোর বিরোধ ও নেতৃত্বের লড়াইয়ে গুপ্ত তকমাটি যে এখন শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটির ফলাফল কতটা ভয়াবহ হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জুলাই আন্দোলন এবং তার কিছুদিন পর পর্যন্ত বৈষম্য বিরোধী নেতারা রাজুতে আয় বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লোক জড়ো করতো, তারপর চালাতো মব। ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হয়ে যাওয়ার পর হাসনাত সার্জিস্টরা ডাকলেও আর রাজুতে কারো সাড়া মিলত না। অবশ্য মোহাম্মদ ইউনূসের ছত্রছায়ায় যমুনার সামনে আন্দোলনের নামে বহু নাটক দেখা গিয়েছিল। 23 এপ্রিল সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে শাহবাগ থানায় জড়ো হওয়ার ডাক দিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। দৈনিক কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, তার সেই ডাকের আধা ঘন্টার মধ্যে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন জুবায়ের। অবস্থা এমন বেগতিক ছিল